প্রশ্নই আসে না। আমি সাদাতকে ভালোবাসি, আর কোথা থেকে একটা মেয়ে এসে আমার থেকে আমার স্বাদকে কেড়ে নেবে? এটা তো হতে পারে না। এই মেয়ে, তুই কেন এসেছিস আমাদের জীবনে? ভালোই ভালোই বলছি, চুপচাপ কেটে পড়, নইলে তোর এমন হাল করব তুই ভাবতেও পারছিস না। স্বাদ শুধু আমার, বুঝেছিস? ইরা চুপচাপ রিয়ার কথা শুনছে। রিয়ার কথার পরিপ্রেক্ষিতে একটা কথাও বলেনি, শুধু বলেছে, হাতটা ছাড়ুন। রিয়া আরো শক্ত করে ইরার হাত চেপে ধরে। ইরা ব্যথায় কুঁকড়িয়ে ওঠে, চোখে পানি টলমল করছে। এর আগে কেউ কখনো তাকে এমনভাবে ব্যথা দেয়নি। ইরার চোখে পানি দেখে রিয়া শয়তানি হেসে বলে, এতটুকুতেই তোর অবস্থা? তাহলে ভাব পরে কি হতে পারে। ইরা আবার বলে। হাতটা ছাড়ুন, লাগছে আমার। রিয়া হাত ছাড়ে না। ইরা আর সহ্য করতে না পেরে বলে, হাতটা ছাড়তে বলছি, কানে যাচ্ছে না? উপরোক্ত কথাটা বলে গায়ের সর্বশক্তি দিয়ে ঝাড়া মেরে দেয়। রিয়া টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, যা দেখে তুলি খিলখিলিয়ে হেসে ওঠে। রিয়া ফ্লোর থেকে উঠে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তর্জনী আঙ্গুল তাক করে বলে। এই মেয়ে, ইরা রিয়ার আঙ্গুল ধরে বলে, আঙুল নিচে। বয়সে ছোট হতে পারি, কিন্তু সম্পর্কে আপনার থেকে বড়। আমি তাই ভাবি বলুন আমাকে। আর হ্যাঁ, আমি চুপ করে শুনছি বলে ভাববেন না আমি কিছু বলতে পারি না। নেহাত আপনি আমার থেকে বয়সে বড়, নইলে বুঝিয়ে দিতাম আমি কি। একটা প্রবাদ আছে, আছে না, জানেন তো? ছোট মরিচে দগ বেশি। ইরার কথায় আশ্চর্য হয়ে যায় রিয়া। দুদিনের এই মেয়ে তাকে এতগুলো কথা শুনিয়ে ছাড়ল। রিয়া রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। রাগে গজগজ করছে রিয়া। তাকে পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন শম্পা মির্জা। শম্পা মির্জার এই আহ্লাদিপনা ভাল লাগছে না রানু মির্জার। বড় যা বলে কিছু বলতে পারছেন না। খামাখা ঝামেলা বাড়িয়ে কেন শত্রু হতে চাইছেন, এটাই বুঝছেন না রানু মির্জা। শম্পা মির্জার রুমে সোফায় বসে রিয়ার নখ কামড়াচ্ছে। ফর্সা মুখ লাল হয়ে আছে। রিয়া গম্ভীর কণ্ঠে বলল, ফুপিমণি, মেয়েটার এত সাহস কি করে হয়? আমাকে যা ইচ্ছে তাই বলছে। একে তো আমি ছাড়বো না, এর শেষ আমি দেখে ছাড়বো। শম্পা মির্জা সান্ত্বনা স্বরূপ বললেন, রিয়া মামুনি, এত ভাবিস না, মেয়েটা বেশি দিন টিকবে না, দেখিস এমনি চলে যাবে। কিন্তু কিভাবে ফুপিমণি? তুমি যাই বলো না কেন, আমি মেয়েটাকে ছাড়বো না। আমি ড্যাডকে বলে মেয়েটার এমন অবস্থা করব তুমি ভাবতেও পারবে না। দেখ রিয়া, এমন কিছু করিস না যার জন্য তোকে পস্তাতে হয়। এমন প্ল্যান করিস না যেন সাপও মরে লাঠিও ভাঙে। আর হ্যাঁ, আমার শ্বশুরের নজরে যেন পড়িস না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমিও কিছু করতে পারবো না। ওহ, কামান ফুপিমণি, তুমি তোমার শ্বশুরকে এত ভয় পাও কেন শুনি? উনি কি বাঘ নাকি ভাল্লুক? তুই ওসব বুঝবি না। এখন চুপচাপ রেস্ট নে, একটু পর সবাই বাসায় ফিরবে। আমার শ্বশুরের সাথে একটু ভদ্রভাবে কথা বলবি, সবার মন জয় করার চেষ্টা করবি। অতঃপর তিনি চলে গেলেন। আর রিয়া মনে মনে শয়তানি বুদ্ধি কষছে। ইরা আর তুলি দুজনে মিলে প্ল্যান করছে কাল তারা একটু বের হবে, তবে কার সাথে যাওয়া যায় সেই আশাই আছে। রাত 9টা মাত্র, সবাই বাসায় ফিরছে। ইরা সবার জন্য শরবত করতে চলে আসে, কারণ গরমে সবার অবস্থা খারাপ। ইরার পাশে তুলি এসে উপস্থিত হয়। তুলিকে দেখে মুচকি হাসে ইরা। তুলি মেয়ে খুব ভালো, তাকে সব সময় সব কাজে সাহায্য করে। ইরার সাথে তুলিও শরবত করতে হেল্প করে। ইরা ট্রেতে করে 3 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসে। প্রথমে দাদুর হাতে দেয়। ইসহাক মির্জা হেসে ইরার থেকে গ্লাসটা নিয়ে চুম্বক দেয়। এরপর শ্বশুর আর চাচা শ্বশুরকে শরবত দেয়। আজ একটু বেশি গরম পড়েছে, যার জন্য এখন শরবত দেয়। এমনিতেই খুব একটা দেওয়া হয় না, বেশিরভাগ যেদিন দেয় সেদিন দুপুরে দেয়। আজ ইচ্ছে করে রিয়াকে দেখিয়ে শরবত দিয়েছে। শাহাদাত মির্জা হেসে ইরাকে বলেন, কি ব্যাপার ইরা মামনি, আজ হঠাৎ এত রাতে শরবত দিচ্ছ যে? ইরা মুচকি হেসে বলে, আসলে বাবা,
আজ একটু বেশি গরম পড়েছে, তার জন্য ভাবলাম যদি একটু শরবত করে দেই তাহলে আপনাদের ভালো লাগবে। যা বলেছো, খুব ভালো করেছো। রিয়া দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে দেখছে আর লুচির মতো ফুলছে। ইরা আর চোখে দেখে মুখ টিপে হাসে। দেখতে দেখতে কেমনে যে সময় চলে যাচ্ছে বলা মুশকিল। আজ শাহাদাত মির্জা তুলি আর ইরাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়েছে। দুজনে ব্যাচমেট, বেশ সুবিধা হয়েছে। দুজনকে কলেজে ভর্তি করবে। কলেজে এসে ভর্তির সমস্ত কার্যক্রম শেষ করে ইরা আর তুলিকে নিয়ে বাসায় ফিরতে বলেন। রাব্বিকে আজ সাথে নিয়ে এসেছে তারা। রাব্বি আসতে চাইছিল না, তবে তাকে জোর করে তুলি এনেছে। বাবা তাদের ভর্তি শেষ করে চলে যাবেন আর তারা রাব্বির সাথে জমিয়ে একটু ঘোরাঘুরি করতে পারবে। রাব্বি গাড়ি ড্রাইভ করে শাহাদাত মির্জাকে অফিসে নামিয়ে দিয়ে দুজনকে নিয়ে চলে আসে। তুলি যখন বলে, ভাইয়া একটু ঘুরতে নিয়ে চলো না। রাব্বি সোজা সাপটা বলে, পারবো না, আমার কাজ আছে, চুপচাপ বাসায় চলে যা। তুলি আর কিছু না বলে ইরাকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলে। তুমি একটু বলো না। ইরা অবাক হয়ে বলে, আমি আরে হ্যাঁ, তুমি বললে ভাইয়া না করবে না, হাজার হলো তুমি বড় ভাবি। তুলির কথা ইরা আস্তে করে বলে, ভাইয়া চলেন না একটু ঘুরে আসি, অনেক দিন হলো ঘোরা হয়নি। ইরার কথায় গাড়ি ব্রেক করে ঘাড় ঘুরিয়ে ইরার দিকে তাকিয়ে বলে। কোথায় যাবে? ইরা চোখ বড় বড় করে তাকায় তুলির দিকে। তুলি ইশারায় বলতে বলে ইরা তো তেমন কোনো জায়গা চেনে না, তাই বলল, ভাইয়া আমি তো কিছু চিনি না, আপনার যেখানে ভালো মনে হয় সেখানে নিয়ে চলেন। রাব্বি নিজের সবচেয়ে পছন্দের একটা জায়গায় দুজনকে নিয়ে যায়। নির্ধারিত জায়গায় পৌঁছে গাড়ি থেকে নেমে পড়ে তিনজনে। রাব্বি দুজনকে ঘুরতে বলে নিজে ঘাসের উপর বসে ফোন বের করে। ইরা আর তুলি দুজনে সব জায়গায় ছোটাছুটি করছে। দুজনে খিলখিল হাসির শব্দে মেতে উঠেছে চারপাশ। দুজনে যেন শৈশবে ফিরে গেছে। ইরা অনেক আগে রাইহানের সাথে ঘুরতে গেছিল, তার বছর খানেক হয়েছে, কোথাও যায়নি। রাব্বি ফোন দেখতে দেখতে হঠাৎ নজর যায় ইরার দিকে। মেয়েটা কি সুন্দর হাসছে, হাসিতে যে জাদু আছে যে কাউকেই ঘায়েল করতে পারবে। রাব্বি হঠাৎ ইরার কয়েকটা ছবি তুলে নেয়। তোলার পর মনে মনে প্রশ্ন জাগে, সে কেন ছবি তুলল? একজনের অনুমতি ব্যতীত কারোর ছবি তোলা উচিত নয়, সে তো জানে। তাহলে আবার ভাবে তুলেছে তো কি হয়েছে, এখন সে তার বড় ভাবি হয়। একসময় না হয় ভালোবেসেছিল, তখন জানতো না ইরা রাইহান ভাইয়ার বোন। জানলে হয়তো আজ ইরা তার হতো। ইরাকে একদিন মেলায় দেখেছিল, তারপর আর পায়নি। অনেক খুঁজেছে কিন্তু পায়নি, প্রতিবারই নিরাশ হয়েছে। তারপর যেদিন দেখলো সেদিন তার আর কিছু করার ছিল না, সবটা মেনে নিয়েছে। এটাই হয়তো তার ভাগ্য ছিল। ভালোবাসার মানুষ বড় ভাইয়ের বউ হয়ে গেল ভেবে তাচ্ছিল্যের হাসি। রাব্বি হোয়াটসঅ্যাপে গিয়ে সাদাতের কাছে ছবিগুলো পাঠিয়ে দেয়। সাদাত তখন লাইনে ছিল না, তার জন্য আর দেখেনি। অনেকটা সময় কেটে যায়, রাব্বি দুজনকে তাড়া দেয় বাসায় যাওয়ার জন্য। ইরা তুলি দুজনে আজ অনেক এনজয় করেছে। দুজনে রাব্বির কাছে এসে বলে, ধন্যবাদ ভাইয়া, আজ আপনার জন্য অনেক আনন্দ করেছি। রাব্বি মুচকি হেসে গাড়িতে উঠতে বলে দুজনের জন্য আইসক্রিম আনতে চলে যায়। আইসক্রিম এনে দুজনকে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। দুজন আইসক্রিম খেতে খেতে বাসায় যায়। তিনজনের বাসায় ফিরতে ফিরতে 12টা বেজে যায়। সেই সকাল 9টায় গেছে আর বাসায় ফিরছে 12টায়। যা দেখে শম্পা মির্জা এগিয়ে এসে তুলিকে বলে, এত দেরি হলো কেন? এত দেরি হওয়ার কথা না তো। তাহলে বাইরে এতক্ষণ কি করছিলি? কিছুটা রাগী গলায় বলেন। তুলি স্বাভাবিকভাবে বলে, আম্মু ভর্তির কাজ শেষ করে একটু ঘুরতে গিয়েছিলাম, এখন ঘুরতে যাওয়াতে যদি তুমি অখুশি হও তাহলে আমার কিছু করার নেই। শম্পা মির্জা তুলির দিকে তেড়ে হাত ঝাঁকা দিয়ে বলে, এ কেমন কথা বলছিস তুই? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস? আর আমি কি কিছু বলেছি? হ্যাঁ, তুমি অনেক বদলে গেছো আম্মু, তুমি তো ভুলেই গেছো তোমার একটা মেয়ে আছে। তুমি তো সারাদিন রিয়া আপুকে নিয়েই পড়ে থাকো, আর বড় ভাবিমণি যে এই বাড়িতে আছে
তুমি এসে পর্যন্ত একবারও এসে বলেছো বৌমা কি করছো, খাইছো? তুলির কথায় খুব রেগে যান শম্পা মির্জা। শম্পা মির্জা হাত উঁচু করে থাপ্পড় বাড়তে যায়। তুলি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। রাব্বি মাত্র ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছিল, তখনই বড় কাকিকে দেখে তুলিকে মারতে। দৌড়ে গিয়ে শম্পা মির্জার হাত ধরে বলে, কি করছো তুমি? তোমার মাথা ঠিক আছে? ওকে মারছো কেন? শম্পা মির্জা দাঁতে দাঁত চেপে বলল, দিন দিন ওর সাহস বেড়ে গেছে, মায়ের মুখে মুখে কথা বলছে। সাহস কত, মেরে তক্তা বানিয়ে দেবো। এই বলে চলে যান তিনি। তুলি কান্না করতে করতে নিজের রুমে চলে যায়, আর ইরা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি ঘটে গেল বুঝে উঠতে সময় লাগে তার। কি করেছে ও? কি হয়েছে এরা? কাকে মনে ওকে মারতে গেল কেন? রাব্বির কথায় কেঁপে ওঠে ইরা। ইরা কিছু না বলে দৌড়ে তুলির রুমে চলে যায়। রাব্বি অবাক চাহনি নিয়ে তাকিয়ে রয়। আপাতত ড্রয়িং রুমে কেউ নেই, যে যার রুমে। বালিশে মুখ গুজে খুব কাঁদছে তুলি। ইরা তাকে সান্ত্বনা দিচ্ছে, কেন সে ওসব কথা বলতে গেল, তাকে নিয়ে কেন মা মেয়ের মধ্যে ঝামেলা করলো। তুলি ফুপিয়ে বলে, জানো মানা রিয়াপু ছাড়া আর কাউকে ভাইয়ার পাশে মেনে নিতে পারে না। মা মনে করে একমাত্র রিয়াপু ভাইয়ের জন্য পারফেক্ট, সে ছাড়া নাকি ভাইয়ার জন্য যোগ্য আর করে মেয়েই নেই। এই জন্য তো আমার ভালো লাগে না। দেখছো না রিয়াপু কদিন আসছে অথচ যাওয়ার নামই নেই। আপু যদি একটু যেতেও চায় তাহলে তাকে আটকে দেয়। তুলির কথার মাঝেই সাদাত ভিডিও কল দেয়। ইরা ধরবে কি ধরবে না ভাবছে। তুলি বুঝতে পেরে কল ধরতে বলে। ইরা কল রিসিভ করে সামনে ধরতেই সাদাত বলে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? সাদাতের কথায় চমকে ওঠে ইরা। সাদাতকে এখন কি বলবে সে? অনেক ভেবে বলে, কিচ্ছু হয়নি তো, কি হবে, সব ঠিক আছে। ইরাকে মিথ্যা বলতে দেখে তুলি ফোন কেড়ে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলে, ভাইয়া জানো মা আজকে আমাকে মারতে এসেছিল। তুমি কবে আসবে ভাইয়া? বোনের কথায় সাদাত আশ্চর্য হয়ে যায়। তার মা তুলিকে মারতে চেয়েছিল, কিন্তু কেন? সাদাত তুলিকে ইরার কাছে ফোন দিতে বলে। তুলি ফোন দিয়ে দেয়। ইরা ফোন ধরে বলে, বলুন। হাম্মু ওকে মারতে চেয়েছে কেন? মিথ্যা বলবে না, সব সত্যি বলবে। ইরা দ্বিধায় পড়ে যায়, কিন্তু না বলেও কোনো উপায় নেই। ইরা একটু আগের ঘটনা সব বলে। সব শুনে সাদাত নিশ্চুপ। তারপর কিছু কথা বলে ফোন রেখে দেয়। বিছানার উপর ফোন রাখতেই শম্পা মির্জা হাজির হয়। এই সময় তাকে দেখে ঘাবড়ে যায় ইরা। সে আবার শুনে ফেলেনি তো? ইরার ভাবনায় সত্যি হলো। তিনি রুমে ঢুকতে ঢুকতে বললেন, তোমার জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। তাকে তুমি উস্কিয়ে দিচ্ছ। তুলি আগে এমন ছিল না। যবে থেকে তোমার সাথে মিশতে শুরু করলো তবে থেকেই ও এমন হয়েছে। ইরা অবাক হয়ে বলে, আন্টি চুপ মেয়ে, একটা কথা বলবে না। তোমাকে তো আমি কোনো দিনও মানবো না, আর না তুমি সাথে সাথে সুখে সংসার করতে পারবে। ইরার একটা কথাও বলে না। সে ঝামেলা চায় না, এমনিতেই তার ভাগ্য খারাপ। যেটুকু আছে সেটুকু আর ভাঙতে চায় না। ইরাকে কিছু বলতে না দেখে তুলি বিছানা থেকে বলে উঠে, আম্মু তুমি বেশি বেশি করছো, আব্বু দাদু বাসায় আসলে সব বলে দিব। শম্পা মির্জা চোখ রাঙিয়ে তাকান তুলির দিকে। তুলি ভয়ে মাথা নিচু করে নেয়। শম্পা মির্জা চলে যান। সকাল থেকে সাদাতের শরীর খারাপ, প্রচণ্ড মাথা ধরেছে, যার জন্য ডিউটিতে যায়নি, ছুটি নিয়েছে। সাদাত বিছানায় শুয়ে বাসার কথা ভাবছে। এখন চাইলেও সে বাসায় ফিরতে পারবে না। মাত্র মাসখানেক হয়েছে সে এসেছে। এর মধ্যে ছুটি চাইলে কখনোই ছুটি পাবে না। ফোনের রিংটোন বাজছে, কিন্তু রিসিভ করছে না সাদাত। কারণ রিয়া বারবার ফোন মেসেজ করেই যাচ্ছে। লাস্টে বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বলে, দেখছো, ফোন ধরছি না, তাহলে বারবার কল দেওয়ার মানে কি রিয়া? রিয়া ন্যাকা কান্না করে বলে, সাদ, তোমার কথা খুব মনে পড়ছে। তুমি কবে আসবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আগামী 2 বছরেও হয়তো বাসায় ফিরবো না। এখন ফোন রাখ, কথা বলতে ভালো লাগছে না। আর হ্যাঁ, আমি তোর বড় ভাই, তাই ভাইয়া বলে ডাকবি। ইটস ক্লিয়ার। রিয়া এবার তেজ দেখিয়ে বলে, একটু আগে তো ভালোই বউর সাথে কথা বলছিলে, কই
তখন তো খারাপ লাগেনি, এখন আমার সাথে কথা বলতে অমনি খারাপ লাগছে। তুমি ওই থার্ড ক্লাস মেয়েটার জন্য আমাকে ইগনোর করতে পারো না সাদ? সাদাত রেগে বলে, তুই কাকে থার্ড ক্লাস মেয়ে বলছিস? তুই জানিস মেয়েটা কে? মেয়েটা আমার বিয়ে করা বউ। বউ বউ বউ, পুরো মাথাটাই খারাপ করে দাও। আমি ছাড়া আর কাউকে তোমার বউ হতে দেব না। অলরেডি আমার বউ হয়ে গেছে রিয়া। পাবে না তুমি, আমি ছাড়া তোমাকে আর কেউ পাবে না। তোমাকে পেতে চাইলে ওকে শেষ করে দেবো আমি। সাদাত এবার খুব রেগে যায়, রেগে ক্রুদ্ধ হয়ে বলে, রিয়া তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, নিজের সীমার মধ্যে থাক, নইলে আমার থেকে কেউ খারাপ হবে না। ফার্দার আর আমার খবরদার আর আমাকে কল করবি না, আর ইরার থেকে দূরে দূরে থাকবি, ওর দিকে হাত বাড়ানোর চেষ্টাও করবি না। এই বলে সাদাত কল কেটে দেয়। সাদাত কল কেটে দিতেই রিয়া রেগে সামনে যা আছে সব ফেলে দেয়। শব্দ শুনে শম্পা মির্জা দৌড়ে আসেন। রিয়া দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে না পেলে সব শেষ করে দেবো সাদ। তুমি শুধু আমার। তোমাকে তোমাকে আমি সবার থেকে লুকিয়ে রাখবো, তোমাকে কেউ ছুতেও পারবে না। রিয়ার অতিরিক্ত রাগ শম্পা মির্জার দুশ্চিন্তার কারণ। রিয়া অতি আদরে বড় হয়েছে, যা চেয়েছে তাই পেয়েছে, আর না পেলে তাকে শেষ করতে দুবারও ভাববে না। শম্পা মির্জা বলেন, মামুনি শান্ত হও। আমি এক্ষুনি বাসায় যাব ফুপি। ইরাকে আমি ছাড়বো না, শেষ করে দেব। আমার সাদের দিকে তাকানোর ফল কি হতে পারে এবার দেখবে ইরা। ও কি ভেবেছে বামন হয়ে চাঁদ পেয়ে যাবে? কখনোই না, আমি এটা কখনোই হতে দেব না। রিয়া ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যায় মির্জা বাড়ি থেকে। ছাদে দাঁড়িয়ে তুলি আর ইরা দুজনে দেখে হাসে। তুলি হেসে বলে, আপদ বিদায় হয়েছে, উটকো ঝামেলা এসে হট করেছিল। ইরা রিয়ার দিকে তাকিয়ে থেকে বলে, রিয়াপুর মুখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। রিয়াপুকে আমার সুবিধের লাগে না তুলি, উনি আবার খারাপ কিছু করবে না তো? আরে না, হ্যাঁ তুমি অযথা টেনশন করছো। না করলেই ভালো। সময় প্রবাহমান স্রোতের মতো চলে যাচ্ছে। দেখতে দেখতে কেমন যেন 6টা মাস চলে গেছে। ইরা এখন প্রতিদিন কলেজে যায়, নিয়মিত ক্লাস করে, বাসায় পড়ে। ইরাকে প্রমাণ করতে হবে সাদাতের যোগ্য বউ হিসেবে, প্রমাণ করতে হবে মির্জাবাড়ির বড় বউ হিসেবে। সাদাত তাকে পই পই করে বলে দিচ্ছে মন দিয়ে পড়তে। ছোটবেলা থেকে ইরার স্বপ্ন তাকে ডাক্তার হতে হবে, অনেক বড় ডাক্তার। সবাই তাকে চিনবে, তার মায়ের স্বপ্ন ইরা অনেক বড় ডাক্তার হবে। কথাগুলো ভাবতে ভাবতে মায়ের কথা মনে পড়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ইরা অতি সন্তর্পণে মুছে নেয়, অতঃপর পড়ায় মনোযোগ দেয়। রিয়া এই বাড়িতে আর আসেনি। শম্পা মির্জা ইরার সাথে কথা বলে না। রানু মির্জা সবসময় ইরার খেয়াল রাখে। ইরার বেস্ট ফ্রেন্ড তুলি, দুজনের স্বপ্নই এক, দুজনই ডাক্তার হবে। কাল ফ্রাইডে, এজন্য আর আজ পড়তে বসেনি। শম্পা মির্জা পায়ে ব্যথা বেড়েছে, এজন্য শুয়ে রেস্ট নিচ্ছেন। ইরারা দুজন মিলে নুডলস রান্না করে সোফায় খেতে বসেছে। রাব্বিকেও ডেকে এনেছে। তিনজনে জিরো চিপস আর নুডলস নিয়ে বসেছে। তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। অসময়ে কে আসলো ভেবে অবাক হয়, কারণ এই সময়ে কেউ আসে না। বাপ দাদাদের আসার এখনও সময় হয়নি। ইরা দুজনকে খেতে বলে নিজে দরজা খুলতে যায়। দরজা খুলে সামনের মানুষটাকে দেখে পুরাই টাসকি খেয়ে যায়। অবাক হয়ে বলে, ইরাকে অবাক হতে দেখে তুলি আর রাব্বিও দরজার কাছে চলে আসে। দরজায় হাস্যোজ্জ্বল যুবককে ওরফে মেজর সাদাত মির্জা দেখে বলে, ভাইয়া তুমি তুমি আসবে কই, আমাদের তো বললে না। একদম সারপ্রাইজ হয়ে গেছি ভাইয়া। সাদাত মৃদু হেসে বলে, সারপ্রাইজ দেব বলেই তো না বলে আসছি। সাদাত রাব্বিকে জড়িয়ে ধরে বলে, আগেরবার যখন আসলাম তখন তো তোর দেখাই পেলাম না। বন্ধুদের সাথে ট্যুরে চলে গেলে আম্মু কাকিমণি কোথায়, তাদের দেখছি না। এইবার খুব ঘুরবো ভাইয়া, তুমি বাসার ভেতরে আসো। সাদাত ইরার দিকে তাকিয়ে ভিতরে আসে।
সাদাতের পিছন পিছন বাকিরা আসে। সাদাত ড্রয়িং রুমে এসে চিৎকার করে ডাকে, আম্মু কোথায় তুমি? দেখো কে এসেছে। চম্পা মির্জা সাদাতের কণ্ঠস্বর পেতেই ধড়ফড়িয়ে ওঠেন। পায়ের ব্যথা নিয়ে ছুটে আসেন ড্রয়িং রুমে। এসে সাদাতকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলেন, সাদ, তুই আসছিস বাবু? কেমন আছিস বাবা? আসবি, মাকে একবার বলবি না তুই? তাহলে আমি সব রেডি করে রাখতাম। সাদাত মুচকি হেসে বলে, আম্মু তুমি শান্ত হও, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর আমার জন্য এত ব্যস্ত হবে না, শান্ত হয়ে বসো। চম্পা মির্জা আর চোখে ইরার দিকে তাকিয়ে বলেন, আমি আর ভালো? আমি কি ভালো থাকতে পারি? সব ঝামেলা তো আমারই। আচ্ছা সাদ, তুই আসবি তা বললি না কেন? সাদাত ঢের বুঝতে পারে তার মা কাকে মিল করে বলেছে। সাদাত কথা ঘুরিয়ে বলে, আম্মু অনেক জার্নি করে আসছি, আমার রেস্টের প্রয়োজন। আচ্ছা বাপ, রুমে গিয়ে রেস্ট নে। ওকে, তুমি গিয়ে শুয়ে থাকো। তোমার পায়ে ব্যথার কি অবস্থা এখন? সেই রকমই আছে। ওষুধ খাও ঠিক মতো, সেরে যাবনি। আচ্ছা আম্মু, আমি রুমে যাচ্ছি। আচ্ছা যা। সাদাত সোফা থেকে উঠে ইরাকে বলে তার জন্য ঠান্ডা পানি নিয়ে রুমে আসতে। ইরা চুপচাপ কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে রুমের দিকে অগ্রসর হয়। ইরার যাওয়ার দিকে ক্রুদ্ধ হয়ে তাকিয়ে থাকে চম্পা মির্জা। তুলি বিষয়টা লক্ষ্য করে বলে, আম্মু রুমে গিয়ে রেস্ট করো। চম্পা মির্জা কিছু না বলে রুমে চলে যান। সাদাত রুমে এসে সোজা শাওয়ার নিতে চলে যায়। গরমে তার অবস্থা বেহাল, ঘেমে নেই একাকার। ইরা পানি এনে দেখে সাদাত রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ শুনে বুঝতে পারে সাদাত গোসল করছে। ইরা খাটে বসে সাদাতের জন্য অপেক্ষা করে। মিনিট 10 পর সাদাত বের হয়। ইরা ওয়াশরুমের দিকেই তাকিয়েছিল। সাদাত যখন বের হয় তখন চোখ আটকে যায় ইরার। ইরা সাদাতকে আগে কখনো খেয়াল করে দেখেনি, তবে আজ তার কাছে অন্যরকম লাগছে। সাদাতের সিল্কি চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে বুক পিঠে ছড়িয়ে পড়ছে। সাদাত বউয়ের চাহনি দেখে বাঁকা হাসে। ইরা এতটাই ঘোরের মধ্যে আছে, সাদাত যে তার একদম কাছে চলে এসেছে বুঝতেই পারেনি। সাদাত ইরার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, মিসেস মির্জা। ইরা চমকে ওঠে বলে, কই কি দেখছিলে? কই কিছু না, না তো। লজ্জায় মাথা নিচু করে বলে। সাদাত ইরার থুতনি উঁচু করে বলে, লজ্জা পাচ্ছ? ঠিক আছে, তবে এতটাও পেও না যে। আপনার পানি। সাদাত বোতলের দিকে তাকিয়ে হেসে ওঠে। তারপর বলে, এখন ঠান্ডা লাগছে, পানি লাগবে না, টেবিলের উপর রেখে দাও। রাতে সবাই বাসায় ফেরে। বাসায় এসে সাদাতকে দেখে অবাক হয়, তার থেকে বেশি খুশি হয়। ছেলেটা কতদিন পর বাসায় আসছে। সাদাত সবার সাথে কুশল বিনিময় করে সবাইকে ফ্রেশ হয়ে আসতে বলে। তারা ফ্রেশ হতে চলে যান। তারপর সবাই রাতের ডিনার শেষ করে ঘুমাতে চলে যান। ইরা বিছানায় বসে গভীর ভাবনায় ডুবে আছে। তখনই রুমে ঢোকে সাদাত। সাদাত প্যান্টের পকেটে হাত দিয়ে হেঁটে হেঁটে আসছে। ইরাকে গভীর ভাবনায় দেখে বলে, মিসেস মির্জা, এত কি ভাবছেন? ইরা সহসা ঘাড় বাঁকিয়ে তাকায়। ইরা আচমকা বলে ফেলে, আপনাকে নিয়েই ভাবছি। সাদাত ভ্রু নাচিয়ে বলে, আমাকে নিয়ে? তা কি এমন ভাবছেন শুনি? তেমন কিছু না। সাদাত বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় অগ্রসর হয়ে বলে। ঘুমিয়ে পড়ো। ইরা হাত বাড়িয়ে বলে। শুনুন। সাদাত থেমে যায়। ইরার কাছে এগিয়ে এসে বলে, বলো। আপনি চাইলে বিছানায় শুতে পারেন। এত বড় লম্বা একটা মানুষ সোফায় শুতে কষ্ট হয় তো। সাদাত ইরার খুব নিকটে চলে আসে। সাদাতের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে ইরার মুখে। ইরার বুক ধড়ফড় করছে, হৃদস্পন্দন খুব দ্রুত উঠানামা করে। সাদাত ফিসফিস করে বলে, স্বামীজানের জন্য খুব কষ্ট হচ্ছে তাই না? মানে? সাদাত দূরে সরে এসে স্বাভাবিকভাবে বলে, তোমার প্রবলেম হবে না? না না, প্রবলেম হবে কেন? কোলবালিশ তো আছেই। বলে বোকা বোকা হাসে ইরা। সাদাত চোখ ছোট ছোট করে বলে, আমাদের মাঝে কোলবালিশ দিয়ে রাখবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বলে বিছানায় ধড়াম করে শুয়ে পড়ে।
আর ইরা হ্যাবলার মতো সাদাতের দিকে তাকিয়ে থাকে। সাদাত সেটা দেখে বলে, কি হলো শো? হ্যাঁ হ্যাঁ, শুনছি তো। এই বলে নিজেও শুয়ে পড়ে। সকাল সকাল রিয়া মির্জা ভিলায় হাজির হয়েছে। যে রিয়া 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না, আর সেই 7 সকালে হাজির। ব্যাপারটা অদ্ভুত, তাই না? এখন সকাল 6:30। রিয়ার ফোন পেয়ে শম্পা মির্জা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে বসেছে। কিছুক্ষণ বসার পরই রিয়া আসে। রিয়াকে দেখে তিনি বললেন, রিয়া, তুই এত সকালে এসেছিস কেন? আমি তো তোকে বললাম একটু বেলা করে আসতে। এখন বাসার সবাই নানান প্রশ্ন করবে। ফুপিমণি এখানে এসেছে, বেশ করেছে। এবার তুমি আমার ব্যাগটা নিয়ে রুমে রেখে এসো, আমি একটু আসছি। এই বলে রিয়া উঠে চলে যায়। রিয়াকে কোথাও যেতে দেখে বলে, কোথায় যাচ্ছিস তুই? রিয়া বাঁকা হেসে বলে, তোমার ছেলের রুম। রিয়ার কথাই চমকে ওঠেন শম্পা মির্জা। তিনি কিছুটা ভয় নিয়ে বলেন, এখন যাস না রিয়া, পরিস্থিতি বুঝে কাজ কর প্লিজ, বেশি ঝামেলা করিস না। এখন সবাই বাসায় আছে, তোর সাথে কিন্তু আমারও প্রবলেম হতে পারে, বি কেয়ারফুল। রিয়ার চোখে মুখের হাবভাব অন্য রকম। সে শম্পা মির্জাকে রেস্ট নিতে বলে সাদাতের রুমে চলে যায়। রিয়া রুমের সামনে এসে বুঝে উঠতে পারে না দরজা দেওয়া নাকি এমনি ভিড়ানো, তাই হাত দিয়ে ঠেলা দিয়ে চেক করতে চায়। আচমকা দরজা খুলে যাওয়ায় চোখ মুখ খুশিতে নেচে ওঠে। রিয়া খুব ধীরে আওয়াজবিহীন রুমে প্রবেশ করে। এক বিছানায় দুজনকে দেখে রেগে যায়। তারপর ইরার দিকে এগিয়ে যায়। ইরা গভীর ঘুমে আচ্ছন্ন। রাতে দুজনের মধ্যে যে কোলবালিশ দেওয়া হয়েছিল সেটা আর নেই। দুজন আর খুব নিকটে। সহসা রিয়া ইরার কাছে এসে ইরার হাত ধরে হ্যাচকা টান মেরে দেয়। হঠাৎ ঘুমের ঘোরে এমন হওয়ায় ভয় কেঁপে উঠে চিৎকার করে ওঠে। হঠাৎ চিৎকারের শব্দ শুনে সাদাত ধড়ফড়িয়ে উঠে বলে, এরা কি হয়েছে? সাদাত চোখ ডোলে সামনে তাকাতেই রেগে যায়। রেগে বিছানা থেকে উঠে এসে বলে, হাউ ডেয়ার ইউ রিয়া, তোর সাহস কি করে হয় বিনা পারমিশনে আমার রুমে আসার? আর এসে তুই এরাকে টেনে ওঠালি কেন? হাত ছাড় বলছি। রিয়া শয়তানি হেসে বলে, ওহ, কাম অন সাদ বেবি, এই মেয়েটার সাহস কি করে হয় তোমার সাথে একই বেডে শোয়ার? রিয়া আরো জোরে ইরার হাত চেপে ধরে। ইরা ব্যথায় কুকিয়ে ওঠে। ইরার ব্যথা সাদাতের বুকে গিয়ে বিঁধে। সাদাত রেগে রিয়ার হাত থেকে ইরাকে ছাড়িয়ে রিয়ার গালে সজোরে থাপ্পড় মেরে বসে। থাপ্পড় খেয়ে ছিটকে গিয়ে পড়ে। রিয়া গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকায় ইরার দিকে। ইরা সাদাতের কাছে দাঁড়িয়ে আছে। রিয়া উঠে এসে ইরার গালে থাপ্পড় মেরে দেয়। সাদাত বুঝতে পারেনি রিয়া যে ইরাকে মারবে। সাদাতের প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। 7 সকালে চেঁচামেচির আওয়াজ পেয়ে সবাই জেগে যায়। শব্দ কোথা থেকে আসছে তাই অনুসরণ করে সবাই সাদাতের রুমে চলে আসে। শম্পা মির্জার ভয়ে হাত পা কাঁপছে। তিনি কিচেনে দাঁড়িয়ে সব শুনছেন। আর তিনি এটাও টের পেয়েছেন যে সবাই সাদাতের রুমে গেছে। তিনি আর কোনো উপায় না পেয়ে সাদাতের রুমের দিকে আগাতে থাকেন। বাড়ির ছোট বড় সব সদস্য সাদাতের রুমে। সাদাতের পাশে দাঁড়িয়ে ইরা কাঁদছে। সাদাতের সামনে রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইসহাক মির্জা চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করে নেন। ইসহাক মির্জা সাদাতের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করেন, কিন্তু কিছু বুঝতে পারেন না। তবে এটা বুঝতে পারেন রিয়া মেয়েটা যেহেতু আসছে সেহেতু বড় কিছু ঘটেছে, না হলে সাদাত এমন রেগে যাওয়ার ছেলে নয়। শম্পা মির্জা সবেমাত্র রুমে এসে ঢুকেছে। তখনই রিয়া কাঁদতে কাঁদতে গিয়ে তাকে বলে, ফুপিমণি, তোমার ছেলে আমাকে থাপ্পড় মেরেছে, যা নয় তাই বলেছে। আমি খুব ব্যথা পেয়েছি ফুপিমণি। রিয়ার কথাই সাদাত চিৎকার করে বলে, এই একটা ফালতু কথাও বলবি না, যদি বলিস তাহলে আবারও থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। বেয়াদব মেয়ে, কোনো ম্যানার নেই। ফ্যামিলি তোকে সঠিক শিক্ষাটাই দিতে পারেনি। ফ্যামিলি তোলায় শম্পা মির্জা চেতে গিয়ে বলেন, সাদ, মুখ সামলে কথা বল, ফ্যামিলি তুলছিস কেন? সাদাত তাচ্ছিল্যের করে বলে, আম্মু, আজ যদি তোমরা ওকে ভালো করে শিক্ষা দিতে পারতে তাহলে আজ ও এতটা বেপরোয়া হতো না। ইসহাক মির্জা গম্ভীর কণ্ঠে শুধালো। বৌমা, আর একটা কথাও না। শম্পা মির্জা চুপ হয়ে যান। ইসহাক মির্জা রিয়াকে বলল, তুমি এত সকালে মির্জা বাড়িতে কেন?
আর এসেছো ভালো কথা, কিন্তু সাদের রুমে কেন এসেছো? তুমি তো একজন অ্যাডাল্ট পারসন। তুমি কি বোঝো না স্বামী স্ত্রীর প্রাইভেসি বলে একটা বিষয় থাকে? তাহলে তুমি কোন বুঝে এখানে এই রুমে এসেছো? ফার্দার তুমি আর এই রুমের ত্রিসীমানা আসবে না। আমার চোখে যেন আর না দেখতে হয়। তুমি আমাদের অতিথি, অতিথির মতোই থাকো। রিয়া চুপচাপ শুনে রুম থেকে বেরিয়ে যায়। তারপর গেস্ট রুম থেকে নিজের ব্যাগপত্র নিয়ে সোজা মির্জা ভিলা থেকে বেরিয়ে যায়। সকালের ঘটনার পর বাসার সবাই নিশ্চুপ, যে যার মতো ব্যস্ত। ইরা একদমই চুপসে আছে। সাদাত বিষয়টা লক্ষ্য করে ইরাকে কাছে ডাকে। ইরা চুপচাপ সাদাতের পাশে এসে বসে। সাদাত ইরার চোখে চোখ রেখে বলে, সকালের বিষয়টার জন্য খুব আপসেট তাই না? সাদাত ইরার গালে হাত রেখে বলে, খুব ব্যথা পেয়েছ? প্লিজ কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। ইরার চোখ ছলো করে। ইরা ফুপিয়ে কেঁদে বলে, আগে কেউ কখনো আমার গায়ে হাত তোলেনি। সাদাত নিজের বুকের সাথে চেপে ধরে বলে, কাঁদে না পাখি, কাঁদলে তোমাকে কার মতো লাগে জানো? ইরা সাদাতের বুক থেকে মাথা তুলে ভ্রু কুঁচকে বলল, কিসের মতো? সাদাত বলে, কিসের মতো লাগে? কিসের মতো লাগে? ও হ্যাঁ, টমেটোর মতো লাগে। ইরা হা হয়ে যায়, লোকটা বলে কি? ইরা মুখ বাঁকিয়ে বলে, টমেটো? এত কিছু থাকতে আমাকে টমেটোর মতো লাগে আপনার কাছে? হোয়াই? বিকজ তুমি যখন কাঁদো তখন তোমার গাল দুটো লাল টমেটোর মতো হয়ে যায়। বোকা হেসে বলে সাদাত। ইরা ঠোঁট উল্টে সাদাতের দিকে তাকিয়ে থাকে। শুক্রবার বলে সবাই বাসায় আছে। সাদাত ইসহাক মির্জার সাথে বসে গল্প করছে। একসময় তিনি বলেন, দাদু ভাই, জি দাদু, বলেন। অনেকদিন পর বাসায় আসলে, আজ ছুটির দিন, তুমি বরং ইরাকে নিয়ে ওদের বাসা থেকে ঘুরে আসো। সকালের ঘটনার জন্য মেয়েটার খুব মন খারাপ। বাবার বাসায় গেলে মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদু। সাদাত রুমে এসে ইরাকে ব্যাগ গোছাতে বলে। ইরা কারণ জিজ্ঞেস করলে বলে সারপ্রাইজ। সাদাত কিছু না বলে ইরাকে নিয়ে বের হয় ইরার বাবার বাড়ির উদ্দেশ্যে। রিয়া বাসার সকল জিনিসপত্র ভেঙে চুরে টান মেরে ভেঙে ফেলছে। রিয়ার চেঁচামেচিতে পুরো চৌধুরী বাড়ি ঝনঝন করে বেজে উঠছে। রিয়ার বাবা মা মেয়েকে সামলাতে পারছেন না। শেষমেশ রিয়ার মা শাপলা চৌধুরী মেয়েকে বলে, মামুনি, তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে, শুধু একবার। তারপর সাদাত মির্জা শুধু তোমার হবে। মায়ের কথায় রিয়া শান্ত হয়ে শোনে। তারপর তিনজনে মিলে কিছু আলোচনা করেন। সাদাত শ্বশুর বাড়ি এসেছে 30 মিনিট মতো। ইরা বাবার বাড়ি এসে মহা খুশি। সকালের ঘটনা নিমিষেই ভুলে গেছে একেই বলে হয়তো বাপের বাড়ি। সাদাত চেয়ে চেয়ে শুধু ইরার হাস্যোজ্জ্বল মুখ দেখছে। ইরার স্কুলের দুজন বান্ধবী এসেছে দেখা করতে। ইরা পুরানো বান্ধবীকে দেখে খুব খুশি হয়। স্কুলের বন্ধুগুলো আসলেই অন্যরকম। ইরা দুজনকে নিয়ে সাদাতের কাছে আসে। সাদাত ইরার রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কথা শেষ করে পিছনে তাকাতেই ইরার হাস্যোজ্জ্বল মুখ দেখে। ইরা এগিয়ে এসে বলে, আমার দুজন বান্ধবী এসেছে, আপনার সাথে পরিচয় করিয়ে দিতে আনলাম। কোথায় তারা? ইরা দুজনকে ডাক দেয়। দুজন রুমে আসে। দুজনে সালাম দেয়। সাদাত সালামের উত্তর দিয়ে দুজনকে বসতে বলে। দুজন বিছানায় বসে। দুজন লজ্জায় কথা বলতে পারে না। সাদাত তাদের থেকে অনেক বড়। সাদাত ব্যাপারটা বুঝতে পারে, সেজন্য নিজেই বলে, কেমন আছো তোমরা? জি দুলা ভাই, ভালো। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তো তোমাদের কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালোই। মন দিয়ে পড়বে, লক্ষ্য স্থির লাগবে, আজে বাজে কোনো দিকে চোখ দেবে না। জি আচ্ছা দুলা ভাই, আমরা আজ আসি, ভালো থাকবেন। আচ্ছা, তোমরা আমাদের বাসায় বেড়াতে যেও। বান্ধবী যখন আছে তখন তো অবশ্যই যেতে হবে। তা অবশ্য ঠিক। ইরা দুজনের জন্য নাস্তা নিতে নিচে আসছিল। সে যাওয়ার আগে নিচে এসে ইরাকে ধরে বলে, দোস্ত, দুলা ভাই কিন্তু সেই হয়েছে, পুরাই হিরো। দেখতে যেমন সুন্দর, তেমনি হ্যান্ডসাম। সামনে রাখিস, কারণ নজর লাগে না যেন। ইরা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। ইরাকে লজ্জা পেতে দেখে বলে, ওরে লজ্জাপতি রূপসী, আর লজ্জা পেও না। পাশ থেকে আরেকজন বলে,
দোস্ত আমরা আজ আসি। কিছু না খেয়ে যেতে পারবি না। দুজন ট্রে থেকে 2 টুকরা আপেল নিয়ে বলে। নিয়েছি দোষ, এবার আসি আমরা। ইরা 2 বান্ধবীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এখন বিকাল 4টা। সাদাত আর রাইহান একটু হাঁটতে বেরিয়েছে। ইরা বাড়িতে বাবা আর ফুপির সাথে বসে গল্প করছে। ইরা যখনই এ বাড়িতে আসে তখন তার ফুপি সাগরিকা বেগম এই বাড়িতে আসেন। জামাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ান। ইরার ফুপি ইরাকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছে। মায়ের অভাব বুঝতে দেননি, তবুও ইরার মায়ের ভালোবাসার খুব প্রয়োজন ছিল। মায়ের ভালোবাসার খুব অভাব ফিল করেছে, কিন্তু তারা কিছু করতে পারেননি। ইরা তার ফুপিকে দ্বিতীয় মা মনে করে, আর তার ফুপি ইরাকে নিজের সন্তান মনে করেন। সন্ধ্যার পর বাসায় ফেরে 2 বন্ধু। খাওয়ার জন্য সিঙ্গাড়া, মোগলাই, পেঁয়াজু নিয়ে আসে। সাগরিকা বেগম সেগুলো ট্রেতে সাজিয়ে নিয়ে আসে। সোফায় বসে সবাই খায়। সাদাত কোনো রকম খেয়েছে। সাদাত ভাজা পোড়া তেমন একটা পছন্দ করে না। এমনি বাইরের কোনো খাবারই হেলথের জন্য ভালো না। সাদাত রাতেই চলে যেতে চাইছিল, কিন্তু ইরার বাবা রফিক সাহেব মেয়ের জামাইকে যেতে দিতে চাইছেন না। জোর করায় সাদাত আর না করতে পারেনি, থেকে যেতে হয়েছে। ইরাও খুব খুশি। বিয়ে পরে বাবার বাড়ি মাত্র 2 দিন থেকেছে, আজ থাকবে সেজন্য খুব খুশি। রাতের খাবার খেয়ে ইরার রুমে এসে শুয়ে পড়ে দুজন। রিয়ার বাবা আশরাফুল চৌধুরী শম্পা মির্জাকে ফোন দিয়ে চৌধুরী বাড়ি আসতে বলেছে। মির্জা বাড়ির সবাইকে বুঝিয়ে সুঝিয়ে তারপরই চৌধুরী বাড়ি এসেছে। রাতে খাবার খাওয়ার পর ড্রয়িং রুমে বসে সকলে। শম্পা মির্জা মনে মনে ঠিকই আন্দাজ করতে পেরেছেন তার ভাই তাকে কেন ডেকেছে। আশরাফ চৌধুরী গম্ভীর দৃষ্টিতে শম্পা মির্জার দিকে তাকিয়ে থাকেন। শম্পা মির্জা ভাইয়ের দিকে তাকিয়ে নরম স্বরে বলেন, ভাইজান, আমাকে কথা দিলি তোর ছেলের সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দিবি। তোর প্রস্তাবে আমি রাজিও হয়ে গেলাম। কথা ছিল মামনি দেশে আসলে ধুমধাম করে দুজনের বিয়ে দেব। এখন এমনটা হলো কেন? কিসের জন্য আমার মেয়েটাকে এত সাফার করতে হচ্ছে? আমার ফুলের মতো মেয়েটাকে সাদা থাপ্পড় পর্যন্ত মেরেছে। শুধু তোর ছেলে বলে আমি কিছু বলিনি। যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণে তার লাশ পড়ে থাকতো। এসবের মানেটা কি শম্পা? শম্পা মির্জা আমতা আমতা করে বলেন, ভাইজান, আমি কিছু জানি না। সাদ হুট করে সেদিন রাতে ওই মেয়েটাকে বিয়ে করে বাসায় আনছে। আমি মেনে নিইনি। আমি রিয়া মামুনিকেই আমার সাদের বউ করব ভাইজান। তাহলে মেয়েটা মির্জা বাড়িতে কি করছে? ওকে তাড়িয়ে দিচ্ছিস না কেন? ভাইজান, আমার শ্বশুরের কথাই শেষ কথা মির্জা ভিলায়। আমার শ্বশুর মশাই বিয়েটা মেনে নিয়েছে, এমনকি মেয়েটাকে তুলির সাথে কলেজে ভর্তি করিয়েছে। সবকিছু সুযোগ সুবিধা দিচ্ছে। বাড়ির সবাই মেয়েটাকে মাথায় করে রাখছে। এখন আমি কি করব? সাদও আমার কোনো কথা শোনে না। সবাই আমার বিরুদ্ধে। মেয়েটাকে সরিয়ে দে। মানে? সহজ কথা বুঝিস না? সাদাতের জীবন থেকে সরিয়ে দে। এমন কাজ কর যাতে মেয়েটা নিজে নিজেই সাদাতের লাইফ থেকে সরে যায়। আমি কিভাবে সরাবো ভাইজান? আমি পারবো না। যদি এই কাজ আমি করতে চাই তাহলে হয়তো ওই বাড়িতেই আমার জায়গা হবে না। সরি ভাইজান। তাহলে আমাকেই করতে হবে। আমার মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি। ভাইজান, এমন কিছু করো না যাতে মেয়েটার কোনো ক্ষতি হয়। ইরাকে আমি যতই মেনে না নিই, ইরা খুব ভালো একটা মেয়ে। ইরার সাথে সাদের বিয়ে না হয়ে অন্য কারোর বিয়ে হলে আমি ঠিকই মেনে নিতাম। শুধু তোমাকে কথা দিয়েছি বলে মেনে নিইনি। তুই কিন্তু অন্য সুরে কথা বলছিস শম্পা। আমি ঠিকই বলছি ভাইজান। আমি খারাপ কিছু করতে চাই না। শুধু তোমাকে কথা দিচ্ছি, আর সেই কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমি রুমে যাচ্ছি। আর রুমি, তুমি রিয়া মামনিকে দেখে রুমে এসো। প্রতিদিনের মতো আজও রাত পেরিয়ে সকাল হয়েছে, তবে আজকের সকালটা অন্য রকম। সাদাত ইরা দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে কে কাকে জড়িয়ে ধরেছে কেউ জানে না। সাদাত এখনও ঘুমাচ্ছে, ইরা জেগে যায়। ইরা যখন ঘুরে শুতে চায় তখন অনুভব করে তাকে কেউ 2 হাতে আঁকড়ে ধরে আছে। ইরা চোখ ডোলে সামনে তাকাতেই সাদাতের মুখ দেখে হাঁ হয়ে যায়। ইরা কি মনে করে সাদাতের কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। সাদাত চোখ মুখ দলা করে ফেলে। ইরা দুষ্টুমি করে এবার সাদাতের গলায় কিস করে। আচমকা সাদাত চোখ মেলে তাকায়।
সহসা সাদাতের তাকানোয় ইরা ভড়কে যায়। আচমকা সাদাত চোখ মেলে তাকায়। সহসা সাদাতের তাকানোয় ভড়কে যায় ইরা। চোখ দুটো বড় বড় হয়ে যায়। সাদাত বাঁকা হেসে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা তুতলিয়ে বলে, আপনি জেগে আছেন? সাদাত ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, কেন? আমি জেগে থাকলে তোমার প্রবলেম হচ্ছে নাকি? যদি প্রবলেম হয় তাহলে আমি আবার ঘুমিয়ে যাচ্ছি। এই বলে চোখ বন্ধ করে নেয়। সাদাতের কাজে হতভম্ব হয়ে যায় ইরা। কি বলবে ভেবে পাচ্ছে না। ইরা ছোটার জন্য মুচড়ামুচড়ি করে। সাদাত বলে, এত নড়ছো কেন? আমি না ছাড়লে তুমি কিছুতেই ছুটতে পারবে না। তোমার গায়ে কি সেই জোর আছে যে আমার শক্তির সাথে তুমি পেরে উঠবে? ইরা কাঁদো কাঁদো ফেস করে বলে, আমাকে ছেড়ে দেন না, আমি কিচ্ছু করিনি তো। আর কোলবালিশ কোথায়? এখানে তো কোলবালিশ থাকার কথা, তাই না? তাহলে আপনি কোত্থেকে আসলেন? সেটা তো জানি না, তবে তবে কি? তুমি যে এত ভালো আদর করতে পারো সেটা তো জানতামই না। সাদাতের কথায় লজ্জায় সাদাতের বুকে মুখ লুকায়। সাদাত ইরাকে ছেড়ে উঠে বসে। তারপর গম্ভীর কণ্ঠে শোধালো, যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, নাস্তা করে বাসায় যেতে হবে। হঠাৎ করে সাদাতের কি হলো বোঝার চেষ্টা করে ইরা। লোকটা এখনই কত হাসি খুশি হয়ে কথা বলছিল, আর এখন গম্ভীর হলোটা কি? ইরার ভাবনার মাঝেই বলে, কি হলো, যাচ্ছ না কেন? ইরা বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। আর তার যাওয়ার পানে তাকিয়ে আছে সাদাত। সাদাত মনে মনে বলে, আমি জানি তোমার মনে এখনো কি চলছে। এই সময় তোমাকে পড়ার দিকে মনোযোগ দিতে হবে। তোমার বয়স এখন 17। তুমি আবেগের বশে কি করে ফেলবে তুমি নিজেই জানো না। এখন আমাকে সতর্ক থাকতে হবে। আমি কোনো ভুল করতে চাই না ইরা, আর না তোমাকে কোনো ভুল করতে দেব। ইরা ফ্রেশ হয়ে এসে নিচে চলে যায়। সাদাত নিজেও ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে গিয়ে রাইহানের পাশে বসে। ইরার বাবা রফিক সাহেব বাসায় নেই। দুই বন্ধু গল্প করছে। এমন সময় সাদাত বলে, রায়হান, তোর এবার বিয়ে করা দরকার। তোর জন্য বিয়ে ফরজ হয়ে গেছে বন্ধু। আঙ্কেল আর তুই বাসায় একা পুরুষ মানুষ, তোদের তো একজন মহিলার দরকার, তাই না? দেখ, যখন এ বাড়িতে আত্মীয় আসে তখন ফুফি এখানে এসে রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় সব করেন। তারপর আবার তার বাসায় যেতে হয়, অনেক কষ্ট হয়ে যায় তার। যখন ফুফি থাকে না তখন তোকে কষ্ট করে রান্না করতে হয়, তারপর অফিসে যেতে হয়। ভাব সব, তাহলে তোকে কতটা কাজ করতে হয়, নিজের উপর দিয়ে কতটা ধকল যায়। তারপর যখন দিন শেষে বাসায় ফিরিস তখন কি মন চায় রান্না করে রাতের খাবার খেতে? কখনোই না। এখন তোর কি মতামত? সাদাতের কথা বলা শেষ হলেই রাইহানের ফুপি সাগরিকা বেগম বলেন, তুমি ঠিক বলছো বাবা। রাহানকে কত করে বলি, বাবা একটা বিয়ে কর। বাসায় একটা মেয়ে লোক থাকলে কতটা সুবিধা সেটা তো ও বুঝতেই চায় না। একটা বিয়ে করলে অন্তত পক্ষে 4টা ভালো মন্দ খেয়ে বাঁচতে পারতো, কিন্তু কে শোনে কার কথা? রাইহান চুপচাপ শুনে বলে, আচ্ছা মেয়ে দেখো, আমি বিয়ে করব। সত্যি বিয়ে করবি তো? আরে হ্যাঁ করব, কিন্তু খুব ঘরোয়াভাবে। আচ্ছা, তাই হবে। সাগরিকা বেগম হাসি মুখে বলেন, মেয়ে আমার দেখা আছে ভাই। আসলে আমরা আজই একটা মেয়ে দেখতে যাব, কি বলো জামাই? জি ফুফি। রফিক সাহেব 9টার সময় বাড়ি ফেরেন। ইরার আজ কলেজ খোলা থাকলেও যেতে পারবে না। ইরা যখন শুনেছে তার ভাই বিয়ে করতে রাজি হয়েছে তখন থেকে মহা খুশি। সাদাতকে বলেছে বিকালে বাসায় ফেরার কথা। সাদাত তার বাবাকে ফোন দিয়ে বলেছে রাইহানের বিয়ের কথা। মেয়ে দেখতে যাবে তারা। শাহাদাত মির্জা সাদাতকে আসতে মানা করেছেন। সকালে নাস্তা সেরে 5 জনে যান মেয়ে দেখতে। সাগরিকা বেগমের আগে থেকে জানাশোনা তাদের বাড়ির পাশে মেয়ের খালার বাড়ি। মেয়ে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। পাত্রীদের বাসার সামনে এসে দাঁড়ায়। সাদাত বাসা থেকে বাইক নিয়ে আসছিল, তাতে করেই তারা দুজন এসেছে। বাকি 3 জনে আরেকটা বাইকে। রাইহান বাড়িটায় একবার চোখ বুলিয়ে নেয়, তাদের বাড়িটার মতোই। তারা সবাই বাসার ভিতরে ঢোকে।
নতুন মেহমান দেখে পাত্রীর বাবা আজাদ রহমান এগিয়ে আসেন। সালাম বিনিময় করে সবাইকে সোফায় বসতে বলে। কিছুক্ষণ পর তাদের জন্য নাস্তা নিয়ে আসেন। তার কিছুক্ষণ পর পাত্রীকে নিয়ে আসা হয়। মেয়ে দেখে সবার পছন্দ। বিয়ের দিন তারিখ ঠিক করা হয় 2 দিন পর। আজ শনিবার, আগামী সোমবারে। সাদাত আর ইরা দুজনে এখান থেকে বাসায় চলে যায়, আর বাকি 3 জনে চলে যায় নিজেদের বাড়ি। ইরার ফুপি আর সোমবারে আসবেন। শম্পা মির্জা নিজের রুমে শুয়ে আছেন। তার মাথায় নানান চিন্তা ভাবনা আসছে। তার কিছু ভালো লাগছে না। সকালেই তিনি বাসায় ফিরেছেন। আসার পর থেকে তিনি রুম থেকে বের হননি। একবার ইরার মায়া ভরা মুখ, আরেকবার রিয়ার কান্না মাখা মুখ। একদিকে সাদাতের বিয়ে করা বউ, আরেকদিকে ভাইয়ের মেয়ে। বিয়ে পবিত্র সম্পর্ক, আর বিয়ে ভাঙা মানে মসজিদ ভাঙা। তিনি কি করবেন? কাকে একটু মনের কথা বলবেন যে এসবের সলিউশন দিতে পারবে? শম্পা মির্জা এতটাই বিভোর হয়ে আছেন যে ইরার কথা কানে যাচ্ছে না। ইরার অনেকক্ষণ ধরে ডাকছে শম্পা মির্জাকে। ইরা ডাক, অথচ ডাক শুনছে না দেখে কাছে এসে গায়ে হাত দিয়ে বলে, আম্মু, ও আম্মু, আমার কথা শুনতে পাচ্ছেন না? শম্পা মির্জা চমকে উঠে বসেন। তারপর বলেন, কিছু বলবে? জি আম্মু। বলো। সোমবারে ভাইয়ার বিয়ে। ভালো তো, তা কি হয়েছে? আপনাকে আমার সাথে যেতে হবে। শম্পা মির্জা কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমি যেতে পারবো না, তুমি অন্য কাউকে নিয়ে যাও। ইরা শম্পা মির্জার 2 হাত ধরে ছলছল চোখে বলে, আম্মু, আমার তো মা নেই। মায়ের পর আপনাকেই আমি মা বলে ডেকেছি। আমার ভাইয়ার বিয়ে, আপনি গেলে আব্বু ভাইয়া সবাই খুশি হবে। বলতে বলতে ইরার চোখ দিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ে। ইরা হাসি মুখে সেটা মুছে নেয়। ইরার কান্না মাখা ভেজা চোখের দিকে তাকিয়ে শম্পা মির্জার খুব মায়া হয়। তাই বলেন, আচ্ছা, ভেবে দেখবো। তুমি এখন যাও, আমার ভালো লাগছে না। কি হয়েছে আম্মু? মাথা ব্যথা করছে নাকি পায়ে ব্যথা? আমাকে বলুন, আমি তেল মালিশ করে দিচ্ছি। ইরার কথাই শম্পা মির্জা অবাক চোখে তাকান। তার শরীর খারাপ ভেবে মেয়েটা কত উত্তেজিত হচ্ছে। আবার পরক্ষণে ভাবে তার ভাবি বলেছিল মেয়েটা নাকি তার মন জয় করার জন্য যা ইচ্ছে তাই করে। তাহলে কি? না না, মেয়েটা অন্তত এসব করবে না। তিনি মৃদু হেসে বলেন, তার প্রয়োজন নেই, তুমি বরং রুমে যাও। আমি একটু ঘুমালে ঠিক হয়ে যাব। ইরা আচ্ছা বলে রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা 7টা। এশার আজান দিচ্ছে চারদিকে। আজান শেষ হলে ইরা উজু করে এসে নামাজ পড়তে বসে। সাদাত বেলকুনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ইরা সেসবে মন না দিয়ে পড়ায় মনোযোগ দেয়। আজ কলেজে না যাওয়ায় কি পড়া দিচ্ছিল জানে না। পরে তুলির থেকে শুনে এসেছে কাল নাকি মান্থলি পরীক্ষা। গ্রুপ সাবজেক্টের সবগুলো একই দিনে পরীক্ষা হয়, আর বাংলা, ইংরেজি, ICT 3টা একদিনে। সেগুলো গত বৃহস্পতিবারে হয়েছিল। সাদাত ফোনে কথা বলা শেষ করে রুমে এসে দেখে ইরা পড়ছে। সেজন্য আর ডিস্টার্ব না করে রুম থেকে বেরিয়ে যায়। সাদাত সকালের নাস্তা করে ইরা আর তুলিকে কলেজে পৌঁছে দিতে বের হয়েছে। কলেজে আসতে মিনিট 20 মতো লাগে। সাদাত গাড়ি পার্ক করে এসে দুজনকে নিয়ে কলেজ গেটে দাঁড়ায়। মান্থলি পরীক্ষা হলে কি হবে, গেট থেকে চেক করে তবেই ভিতরে ঢুকতে দেয়। ইরা আর তুলিকে চেক করা শেষ হলে দুজনে গেটের ভিতরে গিয়ে দাঁড়ায়। মেয়েদেরকে 2 জন মহিলা চেক করছে আর ছেলেদেরকে 2 জন। সাদাত গেটের চাচার সাথে কথা বলে নিজেও ভিতরে ঢোকে। সাদাত একসময় এই কলেজেই পড়তো। সাদাত কম বেশি সবাইকে খুব ভালো করে চেনে। 2 জন সাদাতের জন্যই অপেক্ষা করছিল। সাদাত আসলে তারা কলেজের ক্যাম্পাসে গিয়ে দাঁড়ায়। সাদাত 2 জনকে মন দিয়ে প্রশ্ন পেপার পড়ে তারপর অ্যান্সার করতে বলেছে। দেখতে দেখতে পুরো কলেজের শিক্ষার্থী ভরে যায়। সবার পরনে সাদা ড্রেস। সাদাতের সাথে যখন কথা বলে তখন তাদের 2 জন বান্ধবী এগিয়ে এসে বলে, হাই গাইস, পরীক্ষার প্রিপারেশন কেমন? ইরা মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ, মোটামুটি। তোদের? আমাদেরও মোটামুটি। রিমি নামের মেয়েটা সাদাতকে উদ্দেশ্য করে বলে, তুলি ইনিকে? তুলি মুচকি হেসে জবাব দেয়, আমার ভাইয়া। ও আচ্ছা,
আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আজ পরীক্ষা, কেমন আছে বুঝতেই পারছেন। এই বলে হেসে দেয় ওদের সাথে। সাদাতও হেসে ওঠে। শুধু চুপ করে আছে ইরা। ইরা সাদাতের দিকে তাকিয়ে আছে, কিন্তু সাদাত খেয়াল করেনি যে ইরা ওর দিকে তাকিয়ে আছে। ইরা স্বাভাবিকভাবেই বলে, এই চল আমরা হলে গিয়ে বসি, খামোখা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার মানেই হয় না। ইরার কথায় ভ্রু কুঁচকে তাকায় সাদাত। সাদাত কিছু বলবে তার আগে ইরা তুলির হাত ধরে টেনে নিয়ে যায়। সাদাত হাত উঁচু করে বলে, আরে এখনো অনেকক্ষণ সময় আছে, এখনই কেন হলে যেতে হবে? তাদের মধ্যে রিপনা নামের মেয়েটা বলে, ভাইয়া ওর হয়তো ভালো লাগছে সেই জন্য অমনি চলে গেল, কিছু মনে করবেন না, আমরা এখন যাই। হ্যাঁ যাও। সাদাত বুঝল না ইরা এভাবে চলে গেল কেন। যাই হোক, সে আর সময় নষ্ট না করে ক্যান্টিনের কাছে চলে যায়। তার একটা বন্ধু এখানেই জব করছে। যে কলেজে নিজের কলেজ লাইফ শেষ করেছে সেখানেই আবার শিক্ষকতা করেছে। সাদাত ফোন দিয়ে তাকে ক্যান্টিনে আসতে বলে। কিছুক্ষণ পর সাদাতের বন্ধু রিয়াদ আসে। অনেক দিন পর পুরনো বন্ধুকে দেখে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। সাদাত জানতো না রিয়াদ এখানে শিক্ষকতা করেছে। কিছুদিন আগে যখন কথা হয় তখন সাদাত বলে, ইরা আর তুলিকে চিনিস, সায়েন্স ডিপার্টমেন্টের? রিয়াদ তখন বলে, আরে ওদেরকে তো চিনি, আমি ওদের কেমিস্ট্রি ক্লাস নেই, কিন্তু ওরা তোর কি হয়? সাদাত তখন বলে, তুলি আমার ছোট বোন। আর ইরা? সাদাত বউ বলতে গিয়েও থেমে যায়, কারণ এই মুহূর্তে কাউকে বলা যাবে না। তখন মাথায় আসে ইরা তো রাইহানের বোন। তখনই বলে, ইরা রায়হানের বোন। হায় আল্লাহ, আমি তো জানতামই না। ওরা কিন্তু খুব ভালো স্টুডেন্ট। হ্যাঁ। তারপর আজ ওদেরকে পৌঁছে দিতে এসে দেখা হয়ে গেল। দুই বন্ধু ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। রিয়াদের আজ ডিউটি নেই, আর সেজন্য কোনো ক্লাস না থাকায় সময় কাটাতে পারছে। ইরাদের পরীক্ষা শেষ হলে দুজনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সাদাত। ইরা বাসায় এসে দেখে ড্রয়িং রুমে সোফায় তার বাবা রফিক সাহেব বসে আছেন। বাবাকে দেখে দৌড়ে গিয়ে বলে, আব্বু তুমি কখন আসলে? আর আসবে তো বললে না তো। রফিক সাহেব মৃদু হেসে বলেন, মারে আমি ভাবিনি আসবো, কিন্তু না আসলে তো হবে না। কাল তোর ভাইয়ের বিয়ে, তোদেরকে নিতে আসছি, আর বেহাইদের সবাইকে দাওয়াত দিতে আসলাম। কিন্তু আব্বু কেউ তো বাসায় নেই। হ্যাঁ, তোর শ্বশুর, দাদা শ্বশুর আসছেন। কিছুক্ষণের মধ্যে ইসহাক মির্জা আর শাহাদাত মির্জা বাসায় ফেরেন। রফিক সাহেব রাইহানের বিয়ের দাওয়াত দেন। কালকে তাদের সবাইকে যেতেই হবে। ইসহাক মির্জা হেসে বলেন, সবাই অবশ্যই যাবে। বড় বৌমা যাবে, ছোট বৌমা তো বাসায় নেই, তাই সে যেতে পারবে না। আমি আর আতিয়ার বাদে বাকি সবাই যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ জামাইদের নিয়ে যাই, সাথে রাব্বি আর তুলিও যাবে। ওরা বাচ্চা মানুষ, যাক। কালকে বড় বৌমা শাহাদত যাবে। শম্পা মির্জা শ্বশুরের কথায় উপরে কিছু কন্যা। অগত্যা তাকে চুপ থাকতে হয়। তাকে যে তার শ্বশুর বিয়ে বাড়ি পাঠিয়েই ছাড়বে বোঝা শেষ। ইসহাক মির্জা বলেন, বৌমা রান্না বসাও, নতুন মেহমান আসছে, না খাইয়ে সে যেতে পারবে না। জি বাবা। দুপুরের খাবার খেয়ে মির্জা ভিলা থেকে বের হয় সকলে। সাদাত আজ আর বাইক নেয়নি। এতগুলো মানুষ গাড়িতে যাওয়াই শ্রেয় তার কাছে। বিয়ে বাড়ি, অথচ বোঝা যাচ্ছে না এটা বিয়ে বাড়ি। সবাই কেমন চুপচাপ। ইরার বাবা একাই, তার আর ভাই নেই, দুই ভাই বোন। বাবা মা অনেক আগেই গত হয়েছেন। সাগরিকা বেগম বিয়ের দিন আসতে চাইছিলেন, কিন্তু আজ সব নতুন মেহমান আসায় তিনি চলে এসেছেন। তার সাথে এসেছে তার বড় ছেলে মেহেদি আর মেয়ে সাথী। সাথী এবার ইরার সাথে সেম ক্লাসে। ইরা আসার পথে মেহেদি কিনে আনছিল। রাতে রাইহানকে জোর করে বসিয়ে মেহেদি দিতে বসে। সাথী এক হাতে দেয় আর ইরা আর এক হাতে দেয়। রাইহানের অবস্থা দেখে সাদাত, মেহেদি, রাব্বি তিনজনের সে কি হাসি। এক হাতে মেহেদি দিলেও কথা থাকে, কিন্তু দু হাতে একলগে দেয়া শুরু করেছে। মেহেদি হাতে পড়ার সাথে সাথে গা চুলকানি শুরু হয়ে গেছে। মেহেদিকে বলে, ভাই আমাকে বাঁচা, আর পারছি না, এমন চুলকালে কেমনে সইমু কত। সাদাত উঠে এসে রাইহানের পিঠে চাপড় দিয়ে বলে,
শালা এতটুকুই তো সইতেই হবে। ইরা, তুমি একটু ভাবির নামটা সুন্দর করে লিখে দাও তো। ইরা হেসে হ্যাঁ বলে। রায়হান চেঁচিয়ে বলে, এই, তোরা মেয়েটার নাম আমার হাতে লিখবি কেন? দেখ, এসব করিস না কিন্তু। উপস্থিত সকলেই হেসে ওঠে। রায়হানকে ধরে বেঁধে দু হাতে মেহেদি দিয়ে দেয়। হাতের তালুতে সুন্দর করে রায়হানের উডবি বউয়ের নাম লিখে দেয় ইরা। কম বেশি ইরা সবাইকে মেহেদি পরিয়ে সাদাতের হাতেও দেয়। সাদাত দিতে চায় না, তবুও ইরা জোর করে হাতের তালুতে পদ্মফুল দিয়ে দেয়। সবার হাতে মেহেদি, অথচ ইরার হাতে নেই। ইরা নিচে নেবে বলে কাউকে বলেনি যে আমার হাতে তোরা কেউ দিয়ে দে। সবাই যার যার মতো ঘুমাতে চলে গেছে। সাদাত বিছানায় এসে শুয়েছে। ইরা মেহেদি এনে ড্রেসিং টেবিলের উপর রেখে বিছানায় এসে ধপাস করে শুয়ে পড়ে। ইরাকে শুতে দেখে সাদাত জিজ্ঞেস করে, তুমি মেহেদি পরবে না? ইচ্ছে করছে না, হাত ব্যথায় টনটন করছে। কাল সময় পেলে দেব, এখন প্রচুর ঘুম আসছে। ইরা হাত পা ছড়িয়ে এলোমেলোভাবে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ইরা ঘুমের দেশে পাড়ি জমায়। সাদাত কিছুক্ষণ ইরার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে টেবিলের উপর থেকে মেহেদি নিয়ে একটা চেয়ার টেনে বসে। ইরার একটা হাত এগিয়ে নেয়, তারপর সুন্দর করে মেহেদি আর্ট করে দেয়। অনেক সময় নিয়ে দুই হাতে মেহেদি দিয়ে সেটা আবার শুকিয়ে হাত থেকে তুলে দেয়। ইরার হাতে খুব সুন্দর গাঢ় রং হয়েছে। সাদাত সযত্নে ফোনে একটা ছবি তুলে রেখে দেয়। তারপর নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে ইরার ঘুম ভাঙে তুলির ডাকে। ইরা পড়ে পড়ে এখনও নাক ডেকে ঘুমাচ্ছে। তুলি সেই কখন থেকে তাকে ডাকছে। ইরা ঘুরে ফিরে আবার শুয়ে পড়ে। তুলি শেষমেশ মজা করে বলে, ইরা ভাবি গো, সবাই বিয়ে বাড়ি চলে গেছে, তোমার আর যাওয়া হলো না। তুমি তুমি পরে পরে বিছনায় শুয়ে থাকো। তুলির কথায় ইরা ধরফরিয়ে উঠে বসে বলল, আমাকে না নিয়ে যেও না, আমার একটা মাত্র ভাই, আর তোমরা আমাকে না নিয়ে যাবার চিন্তা করছো। ইরার কথাই খিলখিল করে হেসে উঠে তুলি। তারপর বলে, আরে আরে ভয় পেও না, তোমাকে নিয়েই আমরা বিয়ে বাড়ি যাবো। আমি তো জাস্ট মজা করে তোমাকে ঘুম থেকে তোলার জন্য এসবে বলেছি। ধুর, এভাবে কেউ কয়? আমি তো সত্যি ভেবে নিচ্ছিলাম তোমার জন্য সুন্দর স্বপ্নটা মিস হয়ে গেল। এই বলে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। ইরাকে আবার শুতে দেখে কপাল চাপড়ায় তুলি। এভাবে এত ঘুম কাতুরে কেন? তুলি চোখ গিয়ে পড়ে ইরার মেহেদি রাঙা হাতে। তুলি অবাক হয়ে বলে, এই ভাবি মনি, তোমার হাতে তো হেব্বি করে মেহেদি দিয়েছো। তুলির কথায় লাফ দিয়ে উঠে বসে বলে, আমার হাতে মেহেন্দি কই? নিজের হাতে মেহেদি দেখে অবাক হয়ে বলে, আমার হাতে মেহেন্দি আসলো কোত্থেকে? আমি তো হাতে মেহেন্দি পরিনি। তাহলে তুমি যদি মেহেদি না নাও তাহলে মেহেদি আসতো কিভাবে? ভালো করে মনে করে দেখো। ইরা মনে করার চেষ্টা করে, কিন্তু মনে পড়ে না। সে মেহেদি দেয়নি, তাহলে কে দিল? ইরার ভাবনার মাঝেই তুলি বলে, ভাইয়া দিয়ে দেয়নি তো? তুলির কথা শুনে অবাক হয়ে ইরা বলে, উনি উনি কিভাবে দেবে? তুলি মজা করে বলে, হে গো, তোমার উনি খুব ভালো মেহেদি পরাতে পারে। সত্যি বলছো তুমি? তোমার ভাই মেহেন্দি পরাতে পারে? আগে কখনো বলনি তো। আরে, মনে পড়েনি তাই বলা হয়নি। আমি শিওর এটা ভাইয়াই দিয়ে দিছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, তোমার জন্য সবাই খাবার খেতে যায়নি। আচ্ছা যাও, আমি আসছি। তুলি চলে গেলে ইরা বিছানা থেকে নেমে ফ্রেশ হতে যায়। একেবারে গোসল করে নেয়, তাহলে চুলগুলো শুকিয়ে যাবে আর হিজাব পরলে মাথা ব্যথাও করবে না। ভেজা চুলে হিজাব করলে তাকে আর পাওয়াই যাবে না। ইরা বাথরুমে আয়নায় বারবার তার হাত দুটি দেখছে আর মিটি মিটি হাসছে। তারপর ঝটপট কাজ সেরে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সকলে বসে আছে। ইরা যেতেই সবাই খাবার টেবিলে বসে। সবাই মিলে সকালে নাস্তা সেরে ফেলে। বাড়ির সবাইকে দেখলেও শুধু দেখে না সাদাত আর মেহেদিকে। ইরা তুলির কাছে জিজ্ঞেস করলে বলে, বাসর ঘর সাজানোর জন্য গাঁদা আর গোলাপ ফুল আনতে গিয়েছিল। ও। সকাল 10টা। অনেক আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। শাহাদাত মির্জা ও শম্পা মির্জা মাত্র আসলেন। মেয়ের শ্বশুর শাশুড়িকে দেখে এগিয়ে আসেন রফিক সাহেব। তিনি সাগরিকাকে দ্রুত আসতে বলেন।
বেআইনের সাথে কুশল বিনিময় করে বসতে বলে। ইরা রুম থেকে শব্দ পেয়ে নিচে এসে দুজনকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করে, আব্বু আম্মু আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? শম্পা মির্জা চুপ করে থাকেন। শাহাদাত মির্জা হেসে জবাব দেন, না রে মা, আমরা ভালোভাবেই এখানে পৌঁছেছি। একটু পর ইরার মামা বাড়ি থেকে লোক আসে। সাগরিকা বেগম সবাইকে একসাথে নাস্তা দেয়। কিছুক্ষণের মধ্যে সাদাত আর মেহেদি ফিরে আসে। সাদাত বাবা মাকে দেখে জিজ্ঞেস করে, কখন আসছো? শম্পা মির্জা বলেন, একটু আগে। সাদাত ইরাকে ডেকে বলে আম্মুকে একটা রুমে নিয়ে যেতে। ইরা তাই করে। ইরা নিজের রুমে নিয়ে বসায় শম্পা মির্জাকে। সাদাত, রাব্বি আর মেহেদি মিলে বাসর ঘর সাজিয়ে রাইহানের রুমে তালা দিয়ে চাবি পকেটে রেখে দেয়। দুপুর 1টার সময় বরযাত্রী বের হয়। খুব কম মানুষই যাচ্ছে। বড় একটা মাইক্রো কার নিয়েছে আর 2টো বাইক। বাড়ির ছেলেমেয়েরা আর পুরুষেরা যাচ্ছে, মহিলারা বাসায় আছে। বিয়ে বাড়ি পৌঁছায় 3টার সময়। বরকে গাড়ি থেকে নামানো থেকে শুরু করে নানান ঝামেলা থাকে। সব ঝামেলা শেষ করে বরকে নিয়ে যাওয়া হয় বিয়ের আসরে। বিয়ে বাড়িতে মানুষ গিজগিজ করছে। বরযাত্রী কম আসলেও কনে বাড়িতে অনেক মানুষ। কনে পক্ষ ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে। আমাদের মধ্যে সবচেয়ে প্লেবয় রাব্বি মির্জা অনেক দিন পরে আজ একটু ফ্লার্ট করা শুরু করেছে। রাব্বির ফ্লার্ট করা দেখে সকলের সে কি হাসি। একটা মেয়ে তো না পেরে বলেই ফেলেছে, এই ভাই, আপনার ফ্লার্ট করা হয়ে থাকলে সরেন তো, আমরা বরের হাত ধোয়াতে এসেছি, আপনার সাথে প্রেম করতে না। মেয়েটার কথা শুনে মুখটা শুকিয়ে যায় রাব্বির। রাব্বি কাঁদো কাঁদো ফেস করে বলে, আমার কপালটাই খারাপ, জীবনে একটা মেয়ে জুটলো না। বলে চেয়ারে গিয়ে বসে পড়ে। খাওয়া দাওয়ার পার্ট শেষ হলে কাজী সাহেব বিয়ে পড়াতে আসেন। দুজনের বিয়ের কাজ সম্পন্ন করেন। রাইহান আর রাইসার 4 হাত এক করে দেয় রাইসার বাবা। এরপর বিদায়ের পালা। বাসর ঘরে ইয়া বড় তালা ঝুলছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে ইরা, তুলি, সাথী, সাদাত, রাব্বি, মেহেদি। কজনের দাবি রাইহানকে 50,000 টাকা দিতে হবে, কিন্তু রাইহান 5,000-এর বেশি একটা টাকাও দিতে রাজি নয়। রুমের মধ্যে রাইহানের বিয়ে করা বউ রাইসা তার জন্য অপেক্ষা করছে। সাদাত বারবার খোঁচা দিয়ে বলছে, ভাই, টাকাটা দিয়ে বউয়ের কাছে যা, নইলে পরে আর তোর কপালে বাসরটাই জুটবে না। সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য বাসরটা অন্তত মিস দিস না। সাদাতের কথায় রায়হান ঠাস করে সাদাতের পিঠে চড় বসিয়ে দেয়। সাদাত ব্যথায় আহা করে ওঠে। রায়হান রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এখানে ছোটরা আছে, সেটা কি ভুলে গেছিস? মুখ সামলে কথা বল শালা। সাদাত বিড়বিড় করে বলে, শালা, তোর ভালোর জন্যই বলছিলাম। আমার কপালে তো বাসর নাই, তাই তোকে বলছিলাম, কিন্তু তুই তো বুঝলি না। এবার ঠেলা সামলা, দেখ কি করি। সাদাত হাত উঁচু করে বলে, গাইস, তোমরা কি 50,000-এর 1 টাকাও কম নিতে রাজি আছো? সবাই চেঁচিয়ে বলে, না। তাহলে আজ সারা রাত এখানে বসে থাকো। সাদাতের কথায় সবাই দরজার সামনে বসে পড়ে আর রায়হান বেকুবের মতো হাঁ করে তাকিয়ে থাকে। রায়হান ইনোসেন্ট ফেস করে বলে, তুই আমার বন্ধু নামের কলঙ্ক, তুই বন্ধু এই কামটা করতে পারলি? অবশ্যই পারলাম। অগত্যা রায়হানকে 50,000 টাকা দিতে হয়, তবেই সে বাসর ঘরে ঢুকতে পারে। টাকা নিয়ে বাকি সবাই চলে যায়। রাইসা বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে। রায়হানকে দেখে বিছানা থেকে নেমে এসে সালাম করে। রায়হান রাইসার জন্য প্যাকিং করা বক্স দেয়। ইশারায় সেটা খুলতে বলে। রাইসা বক্স খুলে দেখে সেখানে সুন্দর একটা রিং। রাইসা রিংটা রায়হানের হাতে দিয়ে পরিয়ে দিতে বলে। তারপর বিয়ের 2 দিন পর সাদাতরা বাসায় ফিরে আসে। সাদাত আজ ফিরে যাবে তার কর্মক্ষেত্রে। সকাল থেকে ইরার মনটা খুব খারাপ। এই কয়েকদিনে সাদাতের সাথে খুব ভালো সময় কাটিয়েছে। প্রতিটা মুহূর্ত তার মনে গেঁথে আছে। সাদাত আজ সকাল 10টায় রওনা দেবে। এখন বাজে সকাল 7টা। শম্পা মির্জা সকালে ঘুম থেকে উঠে সাদাতের জন্য মন মতো রান্না করছেন। নিজ হাতে ছেলেকে খাবার খাইয়ে দিয়েছে। ইরা দূর থেকে সবটা দেখেছে। শম্পা মির্জা যখন সাদাতকে খাইয়ে দিচ্ছিলেন, তখন ইরার মায়ের কথা খুব মনে পড়ছিল। চোখের পানি লুকানোর জন্য বেলকনিতে চলে যায়
দেখতে দেখতে ঘড়ির কাঁটা 9:30 ছুঁই ছুঁই। সাদাত কাঁধে ব্যাগ নিয়ে ইরার সামনে দাঁড়ায়। রুমে কেউ নেই, শুধু সাদাত আর ইরা। ইরার চোখ দিয়ে পানি পড়ছে। ইরার খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কেন করছে জানে না সে। সাদাত ইরার গালে হাত রাখতে ইরা ডুকরে কেঁদে ওঠে। সাদাত দু হাতে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে বলে, কাঁদছো কেন? আমি তো আবার আসব। যখন ছুটি পাবো তখনই চলে আসব। তবুও কেঁদো না। যদি কাঁদো তাহলে কিন্তু আর আসবো না। ইরা কান্না থামিয়ে দেয়, কান্না মাখা কণ্ঠে বলে, আমাদের আবার দেখা হবে তো? আপনি আবার কবে আসবেন? আরে পাগলি, দেখা হবে না কেন? আমি বাসায় ফিরলেই তো আমাদের আবার দেখা হবে। আমার কেন যেন খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কেন করছে জানি না। আপনাকে একটু জড়িয়ে ধরে কাঁদবো? সাদাত হ্যাঁ বলে। ইরা বেশ কিছুক্ষণ সাদাতকে জড়িয়ে ধরে খুব কাঁদে। সাদাত হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার হাতে আর বেশি সময় নেই। ইরাকে সামলে বাসা থেকে বের হয়। সাদাত চলে যায় নিজের গন্তব্যে। ইরার সামনে বোর্ড পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করছে। মির্জা বাড়িতেই আছে সে। মাঝে অনেকটা সময় কেটে গেছে। ইরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে, তারপর এখন ক্যান্ডিডেট। সাদাতের সাথে আগের মতো আর কথা হয় না। সাদাত খুব একটা ফোন দেয় না। এর মধ্যে সাদাত আর বাসায় ফেরেনি। ছুটি পেলে হয়তো আসতো। তবে সাদাতের মধ্যে হঠাৎ কেমন পরিবর্তন লক্ষ্য করছে ইরা। সাদাতের সাথে দুদিন পর পর কথা হয়, অথচ ইরা আশা করেছিল এই সময় সাদাত তাকে সাপোর্ট করবে, সব ব্যাপারে পরামর্শ দেবে, কিন্তু তার কিছুই হচ্ছে না। ইরা শুধু সাদাতের মধ্যে না, নিজের মধ্যেও অনেক কিছু লক্ষ্য করেছে। হঠাৎ হঠাৎ মাথা ব্যথা, কিছু ভালো লাগে না। সারাদিন শুধু ঘুমোতে মন চায়, পড়ায় মন বসে না, শুধু আজে বাজে চিন্তা মাথায় আসে। তবুও জিদ ধরে পড়তে বসে। মাঝে মাঝে অনেক জ্বর, আবার থার্মোমিটারে জ্বর ওঠে না। সব কিছু কেমন অস্বাভাবিক লাগে, কিন্তু বাসার কাউকে কিছু বলেনি। সব ঠিক হয়ে যাবে ভেবে নিজের মতো থাকে। তুলিরও পরীক্ষা, সেজন্য তুলিও ব্যস্ত থাকে। শুধু খাওয়ার সময় একটু দেখা হয়, আর যখন পড়ার ব্যাপারে কিছু হেল্প লাগলে একসাথে বসে সলভ করে। পরীক্ষার আর মাত্র 3 দিন আছে। ইরার শরীরটা বড্ড খারাপ। সন্ধ্যায় যখন পড়তে বসে তখন হঠাৎ করে ইরা মাথা ঘুরে পড়ে যায়। তুলি ইরার সাথে একটু গল্প করতে আসছিল। এতদিন পড়ে পড়ে এখন আর পড়তে ইচ্ছে করছিল না। সব তো শেষ, শুধু রিভাইজ দেওয়া লাগবে। তাই ইরার কাছে আসছিল। ইরাকে বিছানায় শুয়ে থাকতে দেখে এসে ডাক দেয়, কিন্তু রেসপন্স করে না। তুলি গায়ে হাত দিয়ে দেখে খুব জ্বর। তুলি বাসার সবাইকে ডাক দেয়। ইরাকে অবচেতন অবস্থায় দেখে তাকে নিয়ে দ্রুত হসপিটালে যায়। ইরার অসুস্থতার খবর পেয়ে ছুটে আসে রায়হান, তার বাবা, ফুপি। ডক্টর অনেকগুলো টেস্ট দেয়, সেগুলো পরীক্ষা করতে হবে, তবে এখন না, কাল সকালে। তুলি বাসায় আছে, ইরার সাথে তার কাকিমা গেছে, তার মা যায়নি। এই নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে। তুলি সাদাতের কাছে ফোন দেয়, প্রথমবার না ধরলেও দ্বিতীয়বার রিসিভ করে। সাদাত ফোন কানে নিয়ে বলে, কিরে, বই না পড়ে এখন কল করছিস কেন? যা পড়তে বস, পরে কথা বলবো। তুলি ফুপিয়ে কেঁদে ওঠে। বোনকে কাঁদতে দেখে বলে, কি হয়েছে তুলি, কাঁদছিস কেন? কি হয়েছে বোন? বাসার সবাই ঠিক আছে তো? ভাইয়া, ভাইয়া কিছু ঠিক নেই। কি হয়েছে সেটা বল। ভাইয়া, ভাবি মনি, কি হয়েছে? হীরা ভাবি খুব অসুস্থ, বাসার সবাই হসপিটালে নিয়ে গেছে। আমার খুব ভয় করছে ভাইয়া, 2 দিন পর আমাদের পরীক্ষা। সাদাত দম খেয়ে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, টেনশন করিস না, ইরা ঠিক হয়ে যাবে, সাবধানে থাকিস, এখন রাখছি। সাদাত কল কেটে দেয়। তুলি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকে। তার ভাইয়া তো এমন না, সে খুব দায়িত্ববান লোক। আর বড় কথা, এরা অসুস্থ শুনে কোনো রিয়াকশন দিল না। এটা কেমন করে হয় যে ইরার সামান্য কিছু হলে ভাইয়া অস্থির হয়ে পড়ে, আর আজ হয়তো ব্যস্ত, পরে দেখব। এখন কল করে দেখি কেমন আছে। তুলি কল দেয় রাব্বির কাছে। রাব্বি তখন ওষুধ কিনতে ফার্মেসিতে ছিল। ফোন ভাইব্রেট ছিল, শুনতে পায়নি। তুলি আরও বেশি অস্থির হয়ে ওঠে। অনেক ভেবে সে রায়হানের কাছে ফোন দেয়। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে রায়হান। তুলি অস্থির হয়ে বলে, ভাইয়া, ইরা কেমন আছে? এখনো জ্ঞান ফেরেনি, তবে ডক্টর বলছে দ্রুত জ্ঞান ফিরবে।
টেনশন করো না। ভাইয়া ওর জ্ঞান ফেলে আমাকে জানাবেন। ঠিক আছে। আচ্ছা। শোনো, বলেন ভাইয়া। সাদাত কি জানে এরা অসুস্থ? ভাইয়াকে কেবল বললাম, ভাইয়া এখন ডিউটিতে আছে। আচ্ছা রাখো, পরে কথা বলছি। তুলি ফোন কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সে জানে না তার ভাই আদৌ ডিউটিতে কিনা। হসপিটালে আছেন সাগরিকা বেগম, রাইহান আর রানু মির্জা।